হাঁপানি শব্দটা কিন্তু আমাদের খুবই পরিচিত। মানুষ এই শব্দটা শুনলেই মনে করে যে একটা মানুষ শ্বাসকষ্টে হাঁপাইতেছে। এটা একটা কমন একটা সেন্স কাজ করে। ইংরাজি যেটা পরিশব্দ সেটা হচ্ছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমার বাংলা আবিধানিক শব্দ করা হয়েছে হাঁপানি। এই হাঁপানি শব্দ শুনলে এটাই মনে একটা ক্রিয়েট করে যে সে শ্বাসকষ্টে হাঁপাইতেছে। তো অ্যাজমা বলতে শুধু শ্বাসকষ্টে হাঁপাইতেছে এটাকেই বোঝায় না। অ্যাজমা একটা ব্রড টার্মে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাটাকে ইউজ করি, যেটার অর্থ মূলত শ্বাসনালীর সংবেদনশীলতা জনিত কারণে যে শ্বাসকষ্টটা হয় সেটাকে আমরা অ্যাজমা বলে থাকি। যে মানুষগুলো ছোটোবেলা থেকেই একটু অ্যালার্জিক প্রবলেম আছে, বিশেষত হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, নাকে পানি আসা, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো আছে তারা দেখা যাবে একটা পর্যায়ে ক্রনিক কফ কাশির সম্মুখীন হচ্ছেন বা হঠাৎ করে একসময় তার শ্বাসকষ্ট হচ্ছে। কাজে এই যে জিনিসগুলো একটা একটার সাথে কিন্তু লিঙ্কড। যার শ্বাসকষ্ট হচ্ছে তার যদি কাশি থাকে, হাঁচি, সর্দি, নাক বন্ধতা থাকে, তাহলে আমরা অবশ্যই এটাকে অ্যাজমা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলবো এবং এটাকে অ্যাজমা বলবো। কিন্তু যে কোনো শ্বাসকষ্টই কিন্তু অ্যাজমা না। একজন মানুষ যার মানসিকভাবে বিকারগ্রস্ত বা মানসিকভাবে বিপর্যস্ত, তারও প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের হসপিটালে হয়তো চলে আসলেন ইমার্জেন্সিতে, পরীক্ষা নিরীক্ষা করে দেখালো না তার কোনো শ্বাসনালীর কোনো সেরকম ইয়ে নেই, তার অ্যালার্জিক কোনো প্রবলেম নেই, হ্যাঁ, এবং অক্সিজেন বা নেবুলাইজার দেওয়ার পরেও তার কোনো শ্বাসকষ্ট কমছে না। তো এই ধরনের রোগীও শ্বাসকষ্ট নিয়ে আছে। এছাড়া হার্টের রোগী, যাদের হার্ট ফেইলিওর আছে, তারা যে শ্বাসকষ্ট নিয়ে আসে সেখানে কিন্তু ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা অ্যাজমা রোগী থেকে। এছাড়া সিওপিডি অথবা বুকে পানি জমা, আঘাতপ্রাপ্ত হওয়া, দেয়ার আর লট অফ কজ যেগুলো শ্বাসকষ্ট করতে পারে, এগুলো কিন্তু একটা অ্যাজমা না। অ্যাজমা একটা স্পেসিফিক পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপুল। পৃথিবীতে এই মানুষগুলোর সংখ্যা প্রায় 30 কোটি, 800 কোটির মধ্যে। আমাদের দেশে প্রায় 1 কোটি মানুষ আছে যারা অ্যাজমার পেশেন্ট। অ্যাজমার পেশেন্টগুলোর কমনলি আমরা যখন শ্বাসকষ্ট নিয়ে উপনীত হলো তখন হয়তো ডায়াগনোসিস হচ্ছে তার অ্যাজমা। এই শ্বাসকষ্ট নিয়ে যখন আসে তখন কিন্তু এটাকে আমরা বলবো অ্যাজমা অ্যাটাক বা অ্যাজমা আক্রমণ। অ্যাজমা অ্যাটাক না থাকলে কিন্তু তার শ্বাসকষ্ট নেই, কিন্তু তাহলে যদি আমরা তার ডায়াগনোসিস না হয় বা আমরা মনে করি যে অ্যাজমা ভালো হয়ে গেছে, তাহলে এটা একটা ভুল ধারণা হবে আমাদের। অ্যাজমাটা হচ্ছে একটা কন্ডিশন যেটা একটা মানুষের সারা জীবনের সঙ্গী সাথেই আছে, কিন্তু তার কোনো ডিস্টার্ব করছে না, সে স্বাভাবিক জীবনযাপন করতেছে। যখন এটা অ্যাটাক হচ্ছে তখন তার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু অ্যাজমাটা যে তার সাথে আছে বোঝার উপায় হলো যে মাঝে মাঝে তার এই যে ম্যানিফেস্টেশনগুলো যেটা আমরা আগে উল্লেখ করলাম, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, এগুলো ঘটবে। এবং সিম্পলেস্ট ব্যাপার হচ্ছে হাঁচি। যারা ঠান্ডা, গরম, ধুলাবালি, ধোঁয়া, গন্ধ, যেটা ইরিটেন্ট সাবস্টেন্স, তার নাককে ইরিটেট করলে তখন দেখা যাচ্ছে তার হাঁচি পাচ্ছে। সো এই যে এই মানুষটা আর অন্য কোনো কমপ্লেন নাই, কিন্তু এটা যার বারবার পায়, তাকে আমরা যদি শুধু হাঁচির কথা চিন্তা করে ওই একটা অ্যান্টিহিস্টামিনের ওষুধ দিয়ে দিই তাহলে কিন্তু চলবে না। আমরা তার যদি ফ্যামিলি হিস্ট্রি নিই, দেখা যাবে তার ফ্যামিলিতে তার যদি 4 ভাই বোন থাকে, আরেকজনের দেখা গেল তার শ্বাসকষ্ট আছে বা কাশি আছে পাশাপাশি এরকম, তাহলে এটা কিন্তু আমরা ধরে নিব যে সে পটেনশিয়ালি অ্যাজমাটিক এবং যে কোনো সময় তার অ্যাজমা সিমটম ডেভেলপ করবে। তার মা অথবা বাবা যে কোনো একজন বা তার বংশে, সেখানেও আমরা এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বা অ্যাজমার সিমটমগুলো পাবো। সেক্ষেত্রেও তার জন্য একটা ডায়াগনস্টিক পয়েন্ট। এছাড়া অ্যাজমা ডায়াগনোসিস করার জন্য যখন তার শ্বাসকষ্ট থাকে সেই সময় যদি আমরা তার লাং ফাংশন টেস্ট করি, বিশেষ করে যেটা পালমোনারি ফাংশন টেস্ট বা পিএফটি করা হয়, সেখানে আমরা তার বুঝতে পারবো যে তার FeV1, FVC এবং তার রেশিও করে শ্বাসকষ্টের মাত্রাটা কত এবং শ্বাসকষ্ট অ্যাজমা কিনা সে ডায়াগনোসিস চলে আসবে। আরও কিছু টেস্ট আছে, যেমন FeNO বলা হয়, ফেনো টেস্ট, যেটাতে নাইট্রিক অক্সাইড এক্সহ্যালেশন টেস্ট বলা হয়, যেটা আমাদের নাইট্রোজেন এক্সহ্যালেশন টেস্ট শ্বাসনালীর ইনফ্লেমেশনটাকে ইন্ডিকেট করে। তা শ্বাসনালীটা ইনফ্লেম এবং এখান থেকে ইনফ্লেমেশনের ইন্ডিকেটর হিসেবে নাইট্রিক অক্সাইড এটা বের হয়ে আসে, তাহলে আমরা এটা ডায়াগনোসিস আনতে পারবো। এছাড়া যাদের ইওসিনোফিল কাউন্ট ব্লাডে বেশি আছে, যাদের IgE লেভেল, ব্লাডে সার্কুলেটিং IgE এটা বেশি আছে, এই জিনিসগুলো যদি বেশি থাকে তাহলে আমরা ক্রাইটেরিয়া হিসেবে ধরে নেব হিজ পেশেন্ট অ্যাজমা আছে। এবং যখন তার শ্বাসকষ্ট নিয়ে উপনীত হয় হসপিটাল, তখন আমরা তাহলে বলবো অ্যাকিউট এক্সাজারেশন বা হঠাৎ করে অ্যাজমা বেড়ে যাওয়া। তখন সে অক্সিজেন নিতে হয়, নেবুলাইজার দিতে হয়, হয়তো স্টেরয়েড ইঞ্জেকশন দিতে হয়, আবার সে স্বাভাবিক অবস্থা ফিরে আসে, তখন সে একটা নির্দিষ্ট মাত্রার ওষুধগুলো ব্যবহার করে। তাই আমরা অ্যাজমা পেশেন্টকে ডায়াগনোসিসে ভুল করব না। শুধুমাত্র কখনো শ্বাসকষ্ট হইলেই তাকে আমরা অ্যাজমা ডায়াগনোসিস করব, আবার শ্বাসকষ্ট ভালো হয়ে গেল যে অ্যাজমা ভালো হয়ে গেছে, এমন কথা কখনোই বলবো না। কারণ অ্যাজমাটা অবশ্যই মনে রাখতে হবে একটা কন্ডিশন যেটা একটা মানুষের লাইফ টাইম পার্টনার হিসাবে তার সাথে থাকবে, কিন্তু এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তার কোনো কখনো অ্যাটাকও হবে না, কষ্ট হবে না, এবং সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাজমা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি। তবে যে সমস্ত পেশেন্টগুলো মাঝে মাঝেই এক্সাজারেটেড হয় বা সিমটম হয়, তাদেরকে আমাদের নির্দিষ্ট ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয়। আমাদের যে কোনো যারা অ্যাজমার চিকিৎসক বা পালমোনোলজিস্ট, তাদের কাছে গেলে নির্দিষ্ট মাত্রার ওষুধ, বিশেষ করে ইনহেলার জাতীয় ওষুধগুলো দিয়ে থাকেন। সেই ইনহেলার জাতীয় ওষুধগুলো সঠিকভাবে
ব্যবহার করা শিখতে হবে এবং এই সঠিকভাবে যদি ইনহেলার নিতে না পারা যায় তাহলে এটা কিন্তু আরও বুমেরাং হবে, তার কষ্ট তো কমবেই না, আবার অন্য সাইড এফেক্ট সৃষ্টি হবে, মুখে পড়ার কারণে ফাঙ্গাল ইনফেকশন হবে, ভোকাল কর্ডের প্রবলেম হবে, তার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে, এগুলো হবে। সো আমাদের যে কেউ কোনো চিকিৎসক যখন কোনো পেশেন্টকে অ্যাজমা ডায়াগনোসিস করবে এবং তাকে ইনহেলার দেবে, তার প্রথম দায়িত্ব হবে তাকে ইনহেলার শেখানো এবং পেশেন্ট শিখলো কিনা সেটাও সে অবজার্ভ করা। যদি পেশেন্টকে সঠিকভাবে সে ইনহেলার শেখাতে পারেন, সে পেশেন্ট কিন্তু বারবার ডাক্তারের কাছে আসতে হবে না বা এক্সাজারেট হবে না, সে নির্দিষ্ট মাত্রায় ওষুধ ব্যবহার করবে। দুই ধরনের ওষুধ, একটা রিলিভার আর একটা হচ্ছে প্রিভেন্টার। যেটা প্রিভেন্টার সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে ব্যবহার করে যাবে, কারো দীর্ঘমেয়াদী কারো অল্পমেয়াদী লাগে। আর যেটা রিলিভার সেটা অলওয়েজ সে সাথে রাখবে, যখন তার এক্সাজারেট হবে, কষ্ট বোধ করবে, তখন সে ব্যবহার করবে। এই দুটো ওষুধ ব্যবহার করে সে কিন্তু সে ভালো থাকতে পারে। এছাড়া অ্যালার্জি কন্ট্রোলের যে ম্যানুভারগুলো আমরা বলে দিই রোগীদেরকে, সে অ্যালার্জি কন্ট্রোলগুলো যদি সে নিয়মিত করতে পারে, ঠিকমতো করতে পারে, তাহলে কিন্তু সে কখনোই কষ্ট ভোগবে না এবং অ্যাজমা নিয়ে সে ভালো থাকবে।